এতক্ষণ অনেক কথা হলো। এখন সেই মহেন্দ্র খান যার জন্য আপনাদের অপেক্ষা, এমপ্লয়ি অফ দ্য ইয়ার। গত বছর আপনারা সবাই খুব দক্ষতার সাথে কাজ করেছেন। আমার খুব ভালো লাগলো যদি সবাইকে পুরস্কৃত করতে পারতাম, কিন্তু সেরাদের ভেতর থেকে একজনকে বেছে নিতে হচ্ছে। এমপ্লয়ি অফ দ্য ইয়ার নাম ঘোষণার পালা। নাম ঘোষণা করবার আগে আমি আমার একমাত্র কন্যা সুলেখা সাফিনাজকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গত 3 বছরের মতো এবারও এমপ্লয়ি অফ দ্য ইয়ার আলী আফজাল। অভিনন্দন আপনাকে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মিস্টার আফজাল, আপনি কিছু বলুন। আমি সূর্যের দিকে তাকিয়েছি, আমার চোখে ঝিলমিল লেগে গেছে। চোখে ঝিলমিল, চোখে ঝিলমিল, চোখে ঝিলমিল। এটা নিশ্চয়ই রবীন্দ্রনাথের কোনো কবিতা। জি না, কবিতাটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। আমি আগে কখনো কবিতা লিখিনি বা বলিনি, সরি স্যার। নো, ইটস অল রাইট। কবিতাটা খুব ভালো ছিল। মিস্টার আফজাল, আপনার মুখে কবিতা, বিষয়টা ঠিক বুঝলাম না। আরে কবিতা হচ্ছে পবিত্র বস্তু, আর টানা 4 ভাগ পুরস্কার পেলে তো কবিতা বের হতেই পারে। আমার যা প্রতিভা, এরকম টানা 4 ভাগ যদি পুরস্কার পেতাম, কবিতা না মহাকাব্য বের হতো। আসলে আমি নিজেই স্তম্ভিত। আমার মুখ থেকে যে কবিতা বের হবে এটা আমি কখনো ভাবিনি। সূর্যের দিকে তাকিয়েছি, চোখে ঝিলমিল লেগে গেছে। আচ্ছা, আপনার আবার ম্যাডামকে সূর্য মনে হয়নি তো? কিছু কি যাতা বলছেন দিলরুক? না না, তা হতে পারে। ম্যাডাম তো আমাদের কাছে সূর্যের মতো, আর সূর্য তো কাছাকাছি যাবেন, একটু ঝিলমিল লাগবে না? কোথাও আবার পুড়ে যায়নি তো? শরাফত সাহেব, আপনি না বয়সের তুলনায় একটু বেশি শিশুর মতো আচরণ করেন। তাই তো, মনে প্রেম থাকলে মানুষের একটু শিশুর মতোই হয়। প্রেম পবিত্র, শিশুরও পবিত্র। আর এই পবিত্রতার মাঝে কোনো সূর্যের ঝিলমিল থাকে না, সেখানে থাকে চাঁদ আর মেঘে লুকোচুরি খেলা। আপনি ঝিলমিল মানে জানেন? ঝিলমিল ঝিলমিল গুগল করুন।
গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। মা, তুমি তোমার মতো করে বুঝে নাও, ওরা সবাই তোমাকে হেল্প করবে। স্যার আপনি একদম ওয়ারিড হবেন না, আমি তো আছি। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। ম্যাডাম, এই ফুলগুলো যদি মুখ থাকতো আর সেই মুখে যদি ভাষা থাকতো, তাহলে ওরা নিশ্চিতভাবে আপনাকে একটা কবিতা আবৃত্তি করে শুনিয়ে দিত। ওরা যে আপনাকে পেয়ে কি খুশি হয়েছে। প্লিজ ম্যাম। থ্যাংক ইউ। আপনি খুশি হননি? নিশ্চয়ই। তাহলে আপনি একটা কবিতা আবৃত্তি করে শোনান। আমি ঠিক আছে। জল পরে পাতা নড়ে, ম্যাডাম এলো অফিস ঘরে, আমার মনটা যে কি করে। কি ব্যাপার, আপনার সাথে হাততালি কেন দিচ্ছে না জোরে? কত ভালো একটা জোক করলেন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো জোক বলেছে। ম্যাম, আপনাকে পেয়ে সত্যি আমরা আনন্দিত। আশা করি আমরা আর অনেক ভালো কাজ করব। থ্যাংক ইউ। সো মিস্টার আফজাল, মরিচিকা গাছের মতো অক্সিজেন লোভ দেখায়, বুকের ভেতর ঢুকে গিয়ে শ্বাসের সনে বিষ মেশায়। ওয়াও, রেগুলার কবিতা লেখেন আপনি? হ্যাঁ। Anyways, please go back to your work. জি। কি মনে হচ্ছে? মাত্র তো আসলাম বাবা। তবে একটা কথা, মানে আফজাল সাহেবের মতন কনফিউজ একটা মানুষ কি করে পরপর 4 বার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেল? কনফিউজড? আফজাল, ইয়েস। তুই ভুল করছিস না তো? ওর মতো কনফিডেন্ট কর্মী আমি আমার লাইফে দেখিনি। আমার তো মনে হয় শুধু কনফিউজ না, সুপার কনফিউজড। তবে একটা কথা সত্যি, উনি খুবই সুন্দর কবিতা লিখেন, মানে রড সিমেন্ট নিয়ে কবিতা, ভেরি ইন্টারেস্টিং। তাই নাকি? আগে তো শুনিনি। অবশ্য ও খুব মেধাবী। দাঁড়া, ওর প্রিভিয়াস কাজগুলোর কিছু ফাইল তোকে দেখাই। শোনা, ম্যাডামকে তার রুমে নিয়ে যাও, আর সারাফাত সাহেবকে বলো আমাদের যে মগবাজার ফ্লাইওভারের ফাইলগুলো আছে না, ওগুলো তার ওখানে নিয়ে যেতে। ঠিক আছে। থ্যাঙ্কস। ম্যাডাম, এই রুমের সঙ্গে আপনাকে যা মানিয়েছে না, মানে এই রুমের চেয়ার, টেবিল, ফাইল পত্র, টেলিফোন, ডাস্টবিন, না ডাস্টবিন না, মানে এই অফিসের সমস্ত সৌন্দর্যের জন্মই যেন আপনার জন্য। আসলে ম্যাডাম, আপনি আফজাল সাহেবের বালিচোরা কবিতাটা শুনে যেভাবে ওয়াও বললেন না, এই ওয়াওটাই থেকে ওয়াও করে বলতে পারে না। আমার তো খুবই ভালো লেগেছে। বালি চোরা না, চোরাবালি। তো চোরাবালি কি জানেন? কি বলেন ম্যাডাম? চোরাবালি মানে কেন জানবো না? চোরাবালি হচ্ছে চোরাবালি। চোরাবালি যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন তাহলে হয় চোরা যোগ বালি, আর এক কথায় প্রকাশ যদি করেন তাহলে হচ্ছে চোরের গায়ে বালি মাখা। প্লিজ। ম্যাম, আমি তো আপনাকে ভেবে একটা কবিতা লিখে ফেলেছি, এবং এই কবিতাটা না শুনিয়ে আমি আপনাকে ছাড়ছি না, আপনার খুবই ভালো লাগবে। ওয়াও ম্যাম, ওয়াও। হলো বিড়াল, করলো মিয়াও, ওয়াও ম্যাম, ওয়াও। মিয়াও 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 মিয়াও। মানুষ তো নিখুঁত হয় কিভাবে? জি ম্যাম। আপনি না, প্লিজ।
কোনো ভুল নেই তার কাছে। লোকটা কি রোবট? কিন্তু রোবট হলে তো কবিতা বেরোতো না তার ভিতর থেকে। যাই হোক, মিস্টার আফজাল বেশ কর্মনিষ্ঠ বটে। কি Oh my God. Yeah, thank you. Thanks a lot. Yeah, bye. I can't believe মানে আমরা কন্ট্রাক্টটা পেয়ে গেছি। Congrats. থ্যাংক ইউ ম্যাডাম। মানে কি আপনি খুশি হননি? জি ম্যাডাম, অফকোর্স খুশি হয়েছে। একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, আপনি কি লক্ষ্মীটারা? না, কেন কেন ম্যাডাম? না, অন্যদিকে তাকিয়ে কথা বলেন যে। হৃদয়ে সূর্যের বসবাস, হৃদয়ে সূর্যের বসবাস, হৃদয়ে করছে হাসপাস, হৃদয়কে গেলে খাচ্ছে আকাশ। সরি ম্যাডাম। সরি কেন? ম্যাডাম, আমি এই কবিতাটা বলতে চাইনি, এমনিতে বেরিয়ে গেছে ম্যাডাম। আমার মনে হয় একটা ভয়ঙ্কর কোনো রোগ হয়েছে, আমি শীঘ্রই ডাক্তার দেখাবো। ইটস ওকে। আপনি কি ফাইলটা এনেছেন? ফাইলটা রেডি হয়ে গেছে ম্যাডাম, তবে একটু কাজ বাকি। ওকে, ফাইলটা নিয়ে আসতে বলি। না ম্যাডাম, আমি নিয়ে আসছি ম্যাডাম। প্লিজ সিট ডাউন, রিল্যাক্স। নিয়ে আসবে। ম্যাডাম, আমি নিয়ে আসি ফাইলটা, প্লিজ। ইটস ওকে। স্যারের টেবিলের উপর থেকে ফাইলটা নিয়ে আসো। ভাই, আমি প্লিজ। ইটস ওকে। ফাইলটা আসলে অনেক জরুরি, কারণ অগ্রগতিটা দেখতে হবে, বাবাকে তো আবার জানাতে হবে। থ্যাংক ইউ। হোয়াট ইজ দিস? মানে মিস্টার আফজাল, এসব কি? রড সিমেন্টের ফাইলে আপনার কি লেখার কথা আপনি কবিতা লিখে রেখেছেন? ফাইলে আপনার কি লেখার কথা আপনি কি লিখে রেখেছেন? এটা ফাইলের অলংকরণ ভেবে আপনি ক্ষমা সুন্দর চোখে দেখবেন ম্যাডাম। আমি শীঘ্রই ডাক্তার দেখিয়ে নেবো, শীঘ্রই একটা ডাক্তার দেখিয়ে নেবো ম্যাডাম। আপনি কি পাগল হয়ে গেছেন? কবিরা কিঞ্চিত পাগলই হয়, তবে এই পাগলামিটা ধ্বংসাত্মক নয়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জলের বন্ধন বুঝতে চায় না জল, মেঘের চোখ আহা কি কাজল। একটু প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। আমি তো চাইলেই আপনাকে নিয়ে কবিতা লিখতে পারবো না। আমি কিন্তু পারবো। মানে কবিতা হচ্ছে 100 ভাবের বিষয়। যে যাকে নিয়ে যত বেশি ভাববে তাকে নিয়ে কবিতা আসবেই। আমার বিশ্বাস আমি আপনাকে নিয়ে মহাকাব্য লিখতে পারবো। আপনি চুপ থাকুন তো, এখানে একটা সিরিয়াস বিষয়ের কথা হচ্ছে। দেখুন, আমি আপনাকে আবারও বলছি, আপনি যদি আপনার এই কবিতা লেখা বন্ধ না করেন, আপনি সত্যি একটা মহাবিপদে পড়বেন। প্লিজ
এমন তো না যে আমি ইচ্ছে করে কবিতাগুলো বলছি। ওনার মুখের দিকে তাকালে আমার অটোমেটিক্যালি কবিতা বের হয়ে আসে। আমি কি করব? প্লিজ, মানে প্লিজ আপনি আপসেট হবেন না, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। মানে শুধু একবার আমাকে ভাবুন, একবার আপন করে ভাবুন, নিজের মতো করে ভাবুন, দেখবেন ধীরে ধীরে। এই, আপনি চুপ থাকেন। মানে দিল রুখ তো এখানেই রুখে যায়, মানে দিল খুশ খুশ। প্লিজ দিল খুশ হও তুমি। আপনি ফাইলটা শুকছেন কেন? কি যন্ত্রণা! আপনাকে তো দেখতে দিলাম ফাইলটা। সুভাষ, সুভাষ মিষ্টি প্রেমের কবিতা সুভাষ। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা প্রেমের কবিতার ফাইল? না পড়েই বলা যায়। সুভাষং অর্ধনাং পাঠং এর মানে জানেন? এর মানে হচ্ছে যিনি আপনাকে ফাইলটা দিয়েছেন তিনি অন্তরের অন্তঃস্থল থেকেই গভীরভাবে ভালোবেসে কবিতাগুলো লিখে ফাইলটা আপনাকে দিয়েছেন। ম্যাডাম, আমাদের কিন্তু এখন নতুন প্রজেক্টে যাওয়ার কথা। ধরে নিন যে এটাই আমাদের নতুন প্রজেক্ট। আর নতুন প্রজেক্টের নাম হচ্ছে চোখের দিকে তাকিয়ে কথা বলা। ম্যাডাম, আমি এখনো ডাক্তার দেখাতে পারিনি। আমি ডাক্তার দেখানোর পরে নতুন প্রজেক্টে হাত দিতে পারি প্লিজ? মিস্টার আফজাল, সবকিছুকে ডক্টর দেখিয়ে হয় বলুন তো? তাহলে কি আমি কবিরাজ দেখাবো? দেখুন, আপনি যথেষ্ট মেধাবী একটা মানুষ। আপনি ভালো করে বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। দেখুন ম্যাডাম সুলেখা, বাস্তবতা এবং আবেগের মধ্যে অনেক ফারাক। একটা মানুষ একটা মানুষকে পছন্দ করতেই পারে, কিন্তু সেখানে সামঞ্জস্যতার প্রয়োজন। আপনি একটা মানুষকে পছন্দ করে কল্পনায় অনেক কিছু করতে পারেন, কিন্তু তাকে বিরক্ত করবেন না। আমাকে ক্ষমা করুন প্লিজ। আর সেই কল্পনার মানুষ যদি বাস্তবতা ধরা দিতে চায় তখন? আমাকে দুর্বল করবেন না। হ্যাঁ, আমাকে দুর্বল করবেন না। আমি অতি শীঘ্রই আমার রোগ ছাড়িয়ে নেব। কিন্তু আমি তো চাই আপনি এই রোগটা সারা জীবন বহন করেন। একটা মেয়ে একটা কবির কবিতার অনুষঙ্গ হয়ে থাকবে, এর থেকে ভালো আর কি হতে পারে? আমাদের এখন প্রজেক্টে যাওয়া উচিত। এটাই এখন নতুন প্রজেক্ট। অফিস যে খুব ভালোই চলছে সেটা তোমার চঞ্চলতা থেকেই বোঝা যায়। হ্যাঁ বাবা, অফিস তো বেশ ভালোই যাচ্ছে। অফিসের সবাই অনেক কোঅপারেটিভ, আর স্পেশালি আফজাল, ছেলেটাকে আমারও খুব পছন্দ। তুখর ব্রিলিয়ান্ট। আচ্ছা বাবা, মানে এতই যখন পছন্দ, একটা কাজ করলে হয় না? পার্মানেন্টলি তাকে পার্ট অফ ফ্যামিলি করে ফেললে হয় না? আমার মেয়ে যে এতটা এগিয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি। বাবা, বাকিটা তুমি একটু এগিয়ে দাও না। আই উইল ট্রাই। সত্যি? শিওর। থ্যাংক ইউ। স্যার, এটা হয় না স্যার। কোম্পানির কথা ভাবলে তো একদমই না। আমার এমপ্লয়ি স্ট্যাটাস ভিন্ন। কেন হয় না? একসময় আমিও এমপ্লয়ি ছিলাম, এখন মালিক। তুমি আর সুলেখা একসঙ্গে যদি এই কোম্পানির হালটা ধরো তাহলে এটা আরো আরো অনেক ভালো করবে। সরি স্যার, আমাদের কলিগরা কখনো এটা পজিটিভলি দিবে না। কাজের গতি কমে যাবে। কিন্তু সুলেখাই এই প্রস্তাবটা দিয়েছে। স্যার, ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন। ও এখন একটা হাইট অ্যান্ড ইমোশনাল স্টেটে আছে, এটার জন্য আমিই দায়ী। তুমি মেধাবী হতে পারো, কিন্তু বয়সে আমার ছোট। আর কিছু কিছু অভিজ্ঞতা নির্দিষ্ট বয়সে হয়। জি স্যার, কিন্তু আমি শুধু আপনার ব্যবসার কথাটা ভাবছি। ওটা আমাকেই ভাবতে দাও। ওকে স্যার, তারপর আমি একটু সুলেখার সাথে কথা বলতে চাই। ওকে, তোমাদের সিদ্ধান্ত তোমরাই নাও।
অনেকক্ষণ ধরে এই ফুলের দিকে তাকিয়ে আছো। কবিতার ভয়? কবিতা বলার বিষয়টা মনে হয় পার্মানেন্টলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে কি? আমি তো আপনার কবিতা না শুনে থাকতে পারবো না। আর আপনি প্লিজ আপনার এই বিয়ে করার পরিকল্পনা থেকে সরে আসুন। ও, বিয়ের পর আপনার আর কবিতা আসবে না? নাও আসতে পারে। এখনকার বাস্তবতা আর বিয়ের পরের বাস্তবতা যে একই হবে এটা কোনো গ্যারেন্টি আছে? গ্যারান্টি আমি দিচ্ছি। আমি আপনাকে কবিতা আবৃত্তি করার মতন পরিবেশ তৈরি করে দেবো। অফিসে আপনাকে অফিসিয়ালি কবি ঘোষণা করে দেবো। আপনাকে অন্য আর কোনো কাজ করতে হবে না। আমি আপনার সামনে বসে থাকবো আর আপনি আমাকে কবিতা শোনাবেন। দেখেন, এখন আপনি আমাকে পছন্দ করেন কারণ আপনার আমার কবিতা পছন্দ হয়। যদি বিয়ের পর আমার এই কবিতা না আসে তখন কি হবে? তখন তো আমি বাতিল মাল হয়ে যাব। আপনি আমার জন্য কখনোই বাতিল হবেন না। আপনি যত যাই বলেন না কেন, আমি আপনাকে বিয়ে করব। অফিসের মতো রিয়েল লাইফে আমি তোমার বস হচ্ছি। আচ্ছা, ধরে নাও যে আমি এখন তোমাকে অর্ডার দিচ্ছি। আমার দিকে তাকাও, তাকাও। সরি ম্যাডাম। সরি মানে? এত সকাল সকাল তুমি কোথায় যাচ্ছ? অফিস। বিয়ের একদিন পর অফিস যেতে হবে না। আমি তো ছুটি নিই। ওইটা আমাদেরই অফিস, ছুটি নেবার কি আছে? আমাদের অফিস না, তোমার অফিস। আমি ওখানে চাকরি করি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছুটি দিলাম, যাও। এখন তো আর কোনো প্রবলেম নেই। শোনো, আজকে থেকে আমরা অফিসের কোনো বিষয় বাসায় টানবো না। বাসায় তুমি আমার লক্ষ্মী বউ, অফিসে তুমি আমার বস। আচ্ছা, এখন একটা কবিতা শোনো। এখন একদম টাইম নেই। বাসায় এসে শোনায়, তুমি এখন রেস্ট নাও। আচ্ছা দাঁড়াও, আমিও অফিসে যাব, আমি রেডি হয়ে আসি। আর যদি ওয়েট না করো তাহলে আমি চাকরি নাও। বললাম না বাসায় টানা যাবে না বিষয়। জলদি করো। কই আসো, এখন দেরি হচ্ছে না? আমি তো তোমার সাথে যাবো না। রোজ যেভাবে চাই সেভাবে যাবো। কি যন্ত্রণা শুরু করলে তুমি? যন্ত্রণা না, আমি তো তোমার হাজবেন্ড হিসেবে স্পেশাল ফেভার নিব না। তুমি যাও, আমি রিক্সায় আসছি। তুমি যাবে না? না।
রিজাইন লেটার। আমি আর আসছি না। ফাজলামি করেন না তো, গিয়ে কাজ করেন, যান। অনেক হয়েছে এসব, যান কাজ করেন। দিলরুখ, সবাই কি আর প্রেমের মূল্য বোঝে? কেউ কেউ টাকার কাছে মাথা নত করে, উপরে উপরে যতই কবিতা ওরাক। শরাফত সাহেব, এটা আমার পার্সোনাল ম্যাটার, আপনি এসব নিয়ে কথা বলবেন না। টাকা 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 রে টাকা। দুদিন পরে তো কোম্পানির মালিক। পেয়ে মানুষ এত বোকা হয়, কিচ্ছু বোঝে না, খাঁটি সোনা চিনে না। আচ্ছা শোনো না, এই ডিমটা তুমি কই? আচ্ছা শোনো না, ডিম ভাজার সময় কি আগে ডিম কেন আগে তেল দেয়? তুমি রান্না করছো কেন? বুয়া রান্না রেখে যায়নি? বুয়া রান্না করে রেখে গেছে, কিন্তু আমি চাই আমার জামাইয়ের জন্য নিজে হাতে কিছু বানাবো। আগে তেল দেয়, প্লিজ সাবধানে। হ্যাঁ, আচ্ছা আরেকটা কথা না, আমি ভেবে রেখেছি, আমি তোমার একটা কবিতার বই বের করবো। কেন? কারণ আমার কবিতা শুধু আমার বউয়ের জন্য। তাহলে এখন একটা কবিতা হয়ে যাক। আকাশের চাঁদ, বাঁকা চাঁদ। টাকা 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 রে টাকা। কি হলো, শেষ? হ্যাঁ? কবিতা শেষ? না না, তোমার ডিম ভাজা খাওয়ার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি এখন কবিতায় ফোকাস করতে পারবো না, কবিতা আসবে না। চল চল। আমি যখন সিদ্ধান্ত নিলাম সবকিছু ছেড়ে ছুড়ে তোমার উপর অফিসের দায়িত্ব চাপিয়ে আই উইল গো ফর রিটায়ারমেন্ট, ঠিক সেই মুহূর্তে তোমার এই রেজিগনেশন স্টেট অফ শক ফর মি। আমি তোমাকে আমার ছেলের মতো দেখি। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। খুব ভালোভাবে জেনেছি স্যার। আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আমিও না এই কোম্পানিটাকে আমার সন্তানের মতো ভালোবাসি। কোম্পানির খারাপ হবে এটা আমি কোনোভাবেই নিতে পারবো না। আর আমাদের বিয়ের পরে কোম্পানি খারাপ হচ্ছে, অলরেডি দুজন চাকরি ছেড়ে চলে গেছে। আমার এই অবস্থায় থাকা একদমই আমার পক্ষে সম্ভব না স্যার। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তোমার মেধা, তোমার শ্রম, তোমার সততার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। ওয়েল, এটা যদি মনে করো ভালো হবে, আমি তোমাকে বাধা দেব না। আর আমি চাইব যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ভালো থাকো। তোমার তো দেরি হলো কেন? এতক্ষণ কোথায় ছিলে? একটা চাকরি ছেড়েছে, একটা চাকরি খুঁজতে হবে না? তুমি এই কাজটা কিভাবে করতে পারো? না পারার কি আছে? আমি তোমাদের অর্গানাইজেশনে কাজ করলে তুমি ছোট হতে।
আমি কিভাবে ছোট হতাম? আমাকে কি করছিস ছোট করে, তাহলে তুমি ছোট হবে না? তোমাকে কেউ কিছু বলেছে? প্রয়োজন পড়লে আমি সবাইকে ছাঁটাই করব, নতুন এমপ্লয় নিব। তুমি তোমার রেজিগনেশন লেটারটা প্লিজ প্রত্যাহার করো। অসম্ভব, আমি পারবো না। দেখো, এটা আমাদের অর্গানাইজেশন, যেভাবে খুশি সেভাবে চালাও। তুমি দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এটা আমাদের অর্গানাইজেশন না, এটা তোমার অর্গানাইজেশন। আমি এখানে চাকরি করতাম, আমি আর 100টা জায়গায় চাকরি করতে পারবো। সব কিছু বাদ দাও তো, তুমি কালকে থেকে অফিসে যাবে, ওকে? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আর 10টা ছেলের মতন আমি তোমাকে বউ হিসেবে চাই, বস হিসেবে চাই না। প্লিজ। ফাইন, তোমার যা খুশি তুমি তাই করো। থ্যাংক ইউ। ভাইয়ের কতক্ষণ লাগবে? এই তো 40 মিনিট। হ্যালো। হ্যাঁ, আমি কি রেডি হব? কেন জানি কেন মানে কি, আজকে না বাবার বাসা যাওয়ার কথা? ভুলে গেছিলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একা একা যাও, আমি রাতের বেলা তোমাকে নিয়ে আসবো। কি না, তোমারও যেতে হবে। প্লিজ একটু কোঅপারেট করো না প্লিজ। আমি একা একা যাবো না। আচ্ছা তুমি যা খুশি তাই করো, আমি এখন তোমার প্যান প্যান সহ্য করতে পারবো না। সরি। কি ব্যাপার, ঘুম আসছে না? আমার জন্য ঘুম আসছে না। তুমি একটা কবিতা শোনাও না, তোমার কবিতা শুনতে শুনতে ঘুমাও। আজকে পারবো না, কালকে ইন্টারভিউ, অনেক টেনশনে আছে, এখন কবিতা আসবে না। কবিতা আসবে না নাকি তুমি শোনাতে চাইছো না? মানে কি? আফজাল, আমার মনে হয় তুমি ইগো প্রবলেমে ভুগছো। তুমি কি বলতে চাচ্ছ? আমি কি বলতে চাইছি তুমি ভালো করে বুঝতে পারছো। আচ্ছা, তুমি নিজে একটাবার খেয়াল করো যে বিয়ের আগের তুমি আর বিয়ের পরের তুমি। প্রথমত, আমি কিন্তু বিয়ের আগেই তোমাকে বলেছিলাম যে বিয়ের পরে বাস্তবতা পাল্টে যায়। দ্বিতীয়ত, এইখানে এই স্পেসিফিক কেসে তুমি ভুল, কারণ সেরকম কিছুই হয়নি। আমি এই মুহূর্তে একটা পরিস্থিতির শিকার। কোনটা বাস্তবতা আর কোনটা পরিস্থিতি এতটুকু বোঝার মতন এবিলিটি আমার আছে। একদমই নাই। যদি থাকতো তাহলে তুমি এখন এসে আমাকে ডিস্টার্ব করতে না। সুলেখা, বাবার কাছে যাচ্ছি, আমি কবিতা হতে চাই। যদি কখনো কবিতায় আসি, তুমি এসো, আমি অপেক্ষায় থাকবো।
আমি চাকরি পেয়েছি। আমি খুশি হয়েছি তুমি চাকরিটা পেয়েছো। আমি আসার আগে তোমাকে বলে এসেছিলাম যে যদি তুমি আমাকে তোমার কবিতায় রাখতে পারো তাহলে আমাকে নিতে এসো। আমি আর কিছু চাই না, শুধু সারা জীবন তোমার কবিতায় থাকতে চাই। দেখো, একটা মানুষের জীবনে কিন্তু অনেক অংশ আছে, অনেক অনুজীবন আছে। কবিতাটা আমার জীবনের ছোট্ট একটা অংশ। তোমার প্রতি ভালোবাসা তো আমার পুরো জীবনটা আছে। এই যে আমাদের যে ভুল বোঝাবুঝি, এই যে অভিমান, এটাও তো সেই ভালোবাসার অংশ। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কিন্তু কখনো কবি ছিলাম না, কবিতা পড়তাম না, কবিতা শুনতাম না, কবিতা লিখতাম না। আমার এরকম রসবোধ কখনোই ছিল না। তোমাকে দেখে এসছে, তোমার ভালোবাসা থেকেই এসছে। এটা হয়তো এই মুহূর্তে নাই, আবার হয়তো চলে আসবে, হয়তো আসবে না, কিন্তু তোমার প্রতি কিন্তু ভালোবাসাটা আমার থাকবে যেভাবেই হোক। আই এম সরি। আসলে আমারই বোঝা উচিত ছিল যে মাঝে মাঝে ভালোবাসার রং বদলায়। কখনো আকাশের নীল, কখনো সোনালি ডানার চিল, চাঁদের রূপালী আদর, সূর্যাস্তের লাল চাদর। আমার দিকে তাকাও, তাকাও।